খবরবাজারের আজকের পর্বে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। পুরোটা সময় জুড়ে তোমাদের সাথে আছি আমি ফারি আক্তার। শুরুতেই জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। আগামী বছর থেকে থাকছে না জিপিএ কিংবা ডিভিশন। প্লাস্টিকের ব্যবহারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দেশের শতভাগ শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতে নেই প্রয়োজনীয় পদক্ষেপ। এবারে বিস্তারিত। আগামী বছর থেকে 5 ঘন্টার মূল্যায়নে বসছে নতুন কারিকুলামের শিক্ষার্থীরা। সামষ্টিক মূল্যায়নে 65% হবে লিখিত আর 65% হবে ব্যবহারিক। থাকছে না জিপিএ কিংবা ডিভিশন, মূল্যায়ন হবে যোগ্যতা ভিত্তিক। এসব সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন দিয়েছে শিক্ষামন্ত্রী। বিস্তারিত জামিল হাসান শান্তর রিপোর্টে। পরীক্ষা নিয়ে আবারও চলছে পরীক্ষা নিরীক্ষা। প্রথমবারের মতো 5 ঘন্টার এসএসসি পরীক্ষায় বসতে যাচ্ছে শিক্ষার্থীরা। এখন যারা নবম শ্রেণীতে পড়ছে, আগামী বছরের শেষের দিকে নতুন নিয়মেই এসএসসি পরীক্ষায় অংশ নেবে তারা। এখনকার মতো কেন্দ্রে গিয়েই পরীক্ষা দিবে শিক্ষার্থীরা। 5 ঘন্টার পরীক্ষার প্রথম ধাপে থাকবে হাতে কলমে শিক্ষা বা ব্যবহারিক, দ্বিতীয় ধাপে লিখিত, 2 অংশ মিলিয়ে 50% আর শিক্ষণকালীন 50% যোগ করে ফলাফল তৈরি করা হবে। তবে থাকবে না কোনো নম্বর কিংবা জিপিএ, রেজাল্ট হবে যোগ্যতা ভিত্তিক। বর্তমান যে আদলে হচ্ছে এসএসসি পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রে গিয়ে সেই আদলই হবে। মনে করেন সে 10টার সময় সেন্টারে গেল, সে এক নাগারে যে 5 ঘন্টা লিখতেই থাকবে বা কাজ করতে থাকবে তেমনটি নয়, মাঝখানে বিরতি আছে। সে কি কি অ্যাক্টিভিটিস করবে, কি কি লিখিত অংশ করবে, তার কোশ্চেনগুলো তাকে শুরুতেই দিয়ে দেওয়া হবে এবং আমাদের যারা ইনভিজিলেটর থাকবে তাদেরকে একটা গাইডলাইন দেওয়া হবে তারা কিভাবে এই অ্যাক্টিভিটিসগুলো শিক্ষার্থীদের কাছ থেকে নেবে। টোটাল 100%-এর মধ্যে 50% শিক্ষণকালীন মূল্যায়ন, যেটা জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলবে, আর বাকি 50% হচ্ছে সামষ্টিক মূল্যায়নের জন্য। সেই 50%-এর মধ্যে রিটেন পার্টটার জন্য 65% আর অ্যাক্টিভিটি পার্টটার জন্য 35%। মার্ক সিস্টেম বা জিপিএ সিস্টেম আর থাকছে না নতুন কারিকুলামে। ইন্টারন্যাশনালি যে স্কেল ব্যবহার করা হয় সেই স্কেলে নির্ধারণ করে দেওয়া হবে। নতুন নিয়মে পরীক্ষা ও মূল্যায়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণ শুরু করা হবে বলে জানান ঢাকা বোর্ডের চেয়ারম্যান। কমবে পরীক্ষা ও ফলাফল দেওয়ার সময়। প্রত্যেকের আলাদা আলাদা খাতা থাকবে। ওই এখন যেমন ওএমআর ধরা খাতা থাকে সেরকমই খাতা থাকবে, সিট থাকবে, কেউ কারোটা দেখবে না এবং ইনভিজিলেটর থাকবে। তিনি সেখান থেকে ওই ওএমআর ছিঁড়ে নিয়ে খাতাগুলোকে আনআইডেন্টিফাইড করে এখন যেরকম করে হয় সেভাবে বোর্ডে চলে যাবে। তখন অত লম্বা সময় লাগবে না, আমাদের 10টা বিষয়ের 10 দিনেই শেষ হয়ে যাবে। রেজাল্ট এগুলো দ্রুত হয়ে যাবে, কারণ আমাদের ম্যাক্সিমাম কাজই হলো অ্যাপসের মাধ্যমে হবে, তো রেজাল্ট প্রক্রিয়া করতে বেশি সময় লাগবে না। চতুর্থ থেকে নবম শ্রেণী পর্যন্ত স্কুলেই এসএসসির নিয়মে পরীক্ষা নেওয়া হবে। স্কুলের পরীক্ষাগুলোতেও সেই একই প্রক্রিয়া অবলম্বন করব। জামিল হাসান শান্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। শিশুদের বেঁচে থাকার জন্য স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধিকার, অথচ দেশের শতভাগ শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতে নেই প্রয়োজনীয় পদক্ষেপ। শিশুদের সুস্থভাবে বেঁচে থাকা নিশ্চিত করতে সরকার বিভিন্ন টিকাদান কর্মসূচি পালন করলেও এখনও দেশে বহু শিশু পাচ্ছেন না টিকা। সংশ্লিষ্টরা বলছেন, দেশের শতভাগ শিশুর টিকা নিশ্চিত করতে কেবল সরকারি কার্যক্রমই নয়, বরং এই বিষয়ে অভিভাবকদের সহায়তাও প্রয়োজন। এ বিষয়ে আরও জানাচ্ছে সৈয়দা সাদিয়া। বর্তমানে সারা দেশে ব্যাপক পরিসরের টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে, যেখানে জন্মের পরপরই একটি শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতে পোলিও, হাম, বিসিজি, হেপাটাইটিস বি, ওপিভি সহ নানা টিকা দেয়া হয়। অথচ শহরের নিম্নবিত্ত ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী শিশুদের অভিভাবকেরা সচেতন নয় টিকাদানের গুরুত্ব সম্পর্কে। অনেকেই আবার জানেন না টিকাদান কর্মসূচি বিষয়ে। এক বছরের মধ্যে 9টা টিকাই যেতে পায়, এগুলো আমরা পাচ্ছি না। অনেক সময় আসি, এসে দেখি যে নাই, সেটা নাই, বা সেটা হচ্ছে টাকার মূল্যে দেওয়া লাগছে বা কোনো একটা সমস্যা হচ্ছে। 1 বছর 1 মাস সবগুলো টিকা পেয়েছে, 5টা টিকা পেয়েছে। বাচ্চাদের তো 1 বছরের মধ্যে 9টা টিকা পাওয়ার কথা, তো আপনারা কি এই সম্পর্কে জানেন? না, আমরা এই সম্পর্কে কিছুই জানি না। বাচ্চাদের টিকা নেওয়া গুরুত্বপূর্ণ মনে করেন না আপনি? হ্যাঁ, আমি মনে করি, কিন্তু মানে কার্ডের মধ্যে যে টিকাগুলো ছিল ওইগুলাই দেওয়া হয়েছে। না, সবগুলো এখনো তো বয়স হয় নাই। আর না, আমরা সব টিকা সম্পর্কে জানি না।
এই 9টা টিকা দিতে হবে বাচ্চাদের, আমরা তো কার্ডে ইয়েলো কার্ডের যতগুলো টিকা থাকে সেগুলোই সম্পূর্ণ করি। তারপরে ডক্টরদের কাছে জিজ্ঞেস করলে বলে যে 18 মাস থেকে পরেরগুলো দেওয়া যাবে, সেগুলো নাকি আবার কিরকম সিস্টেম, কিন্তু 9টা যে সরকারিভাবে দেওয়া যায় সেটা আমাদের অবগত নয়। ইউনিসেফের তথ্য বলছে বর্তমানে বাংলাদেশে 1 বছরের কম বয়সী শিশুদের 16% জাতীয় টিকাদান কার্যক্রমের আওতার বাইরে। এমনকি এদের মধ্যে 30,000 শিশু টিকার একটি ডোজও পায়নি। জীবন রক্ষাকারী এই সকল টিকা থেকে বঞ্চিত হওয়ায় সেই সব শিশুরা রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতেও। সংশ্লিষ্টরা বলছেন আগামী শিশুদের সুস্থভাবে বেড়ে উঠতে প্রতিটি টিকা গ্রহণ করাই গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি বলে মনে করছেন তারা। আমরা সাধারণত বিসিজি, পোলিও, হাম, রুবেলা, ডিপথেরিয়া, হুপিং কফ, টিটেনাস, হেপাটাইটিস বি, পিসিবি ভ্যাকসিন, এসপিবি ভ্যাকসিন এবং হিপ ভ্যাকসিন দিয়ে থাকি। এই ভ্যাকসিনগুলো আমরা কিছু বাংলাদেশ সরকার ক্রয় করে, আর কিছু ভ্যাকসিন আমরা গ্যাভির সহায়তায় বাংলাদেশে কোফাইনিচিনের মধ্যে পেয়ে থাকি। আমাদের মাইক্রোপ্ল্যান অনুযায়ী প্রত্যেকটা শিশুকে 1 বছরের নিচে সাধারণত আমরা নির্দিষ্ট দিনে আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। অনেকে হয়তো ভ্যাকসিনের গুরুত্বটা বুঝে না, তারা হয়তো আসতে চায় না, কিন্তু তাদেরকেও আনার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে ভ্যাকসিনের জন্য কোনো টাকা নেই, এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। যদি কেউ সুনির্দিষ্টভাবে আমাদেরকে বলতে পারে, আমরা প্রশাসনিকভাবে এর প্রতিকারের জন্য ব্যবস্থা অবশ্যই নিব। তাই তো দেশের শতভাগ শিশুর টিকা গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপগুলো আরও জোরালো করতে হবে। বর্তমানে দেশে টিকাদান কর্মসূচি সম্প্রসারিত হলেও এখনও টিকা পায়নি অনেক শিশু। এমনকি টিকা সম্পর্কে সচেতন নয় অভিভাবকেরাও, যার ফলে বেড়েই চলেছে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি। সংশ্লিষ্টরা বলছেন শতভাগ টিকা নিশ্চিত করতে সরকারি পদক্ষেপের পাশাপাশি প্রয়োজন অভিভাবকদের সচেতনতাও। সৈয়দা সাদিয়া, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের মতো পরীক্ষার খারাপ ফলাফল প্রকাশের পর অনেক শিক্ষার্থীরা বেছে নেন আত্মহত্যার পথ। সমাজের এমন অসুস্থ প্রতিযোগিতার জন্য চলতি বছর আত্মহত্যা করে 188 জন শিক্ষার্থী। মূলত পারিবারিক চাপ ও দারিদ্রতার কারণে শিক্ষার্থীরা এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। বিস্তারিত সিনথিয়া জান্নাতের রিপোর্টে। আমাদের সমাজে মনে করা হয় জিপিএ 5 মানে তুমি একজন ভালো শিক্ষার্থী। যেসব শিক্ষার্থীরা জিপিএ 5 পায় না তাদেরকে হতে হয় তুচ্ছ ও অবহেলার শিকার। বিশেষজ্ঞরা বলছেন পারিবারিক চাপ, হতাশা, সংস্কৃতির কারণে অনেক শিক্ষার্থীরাই বেছে নেয় আত্মহত্যার পথ। গার্ডিয়ানদের প্রেশার এটা হলো বেশি কাজ করে। এমনকি যে শিক্ষার্থী একটু সামান্য রেজাল্ট একটু হেরফের করলো, তাকে মানসিকভাবে টর্চার করা হচ্ছে। তো আমরা তো অনেক সময় দেখি যে অনেক সময় অনেক বাচ্চা কাচ্চারা রেজাল্ট ভালো হয়নি বলে সুইসাইডও করে ফেলছে, তাই না? তো এখন এই জিনিসগুলো কেন হবে? অর্থাৎ এই যে এই অসুস্থ যে প্রতিযোগিতা, এই অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হওয়া দরকার আমাদের। তো এই যে থেকে বেরোতে হলে আমাদেরকে কী করতে হবে? প্রথমত গার্ডিয়ানদেরকে, শিক্ষা প্রতিষ্ঠানকে, গভর্নমেন্টকে এবং যে সমাজের যে প্রচলিত বিদ্যমান দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটাকে বদলাতে হবে। প্রতি বছরই এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেলে শোনা যায় এমন মর্মান্তিক ঘটনাগুলো। শিক্ষার্থীরা মনে করে জিপিএ 5 অনুযায়ী তাদের যাচাই না করে সমাজের এমন দৃষ্টিভঙ্গি বদলানো প্রয়োজন। জিপিএ 5 পেতে হবে এই ধরনের কথা বলা হয়, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে কেউ যদি একটুর জন্য খারাপ রেজাল্ট করে না, তখন হয়তো বাবা মা হয়তো মন খারাপ করে। সবার বাবা মারই স্বপ্ন যে তাদের আর কি ছেলে মেয়ে আর কি এরকম জিপিএ 5 পাবে। তো হ্যাঁ, বাসা থেকে আমাকেও বলা হয় যে পরীক্ষার আগে তুমি সর্বোচ্চ কঠোর পরিশ্রমটা করো, যার জন্য তুমি নিজেকে দোষারোপ না করতে পারো। জিপিএ 5 পাওয়াটা বড় বিষয় না, আমি নিজে কতটা ভালো স্টুডেন্ট সেটা আমাকে দেখাইতে হবে না, আমার নিজের মধ্যে থাকলেই চলবে। অভিভাবকের মতে সমাজের সাথে তাল মেলাতে গিয়ে তারাও যোগ দেন জিপিএ 5 পাওয়ার মতো অসুস্থ প্রতিযোগিতার সাথে। ভালো কোনো প্রতিষ্ঠানে পড়তে হলে তো ভালো রেজাল্ট অবশ্যই প্রয়োজন। তা আমি তো গার্জিয়ান হিসেবে চাইবো আমার মেয়েরা বা আমার ছেলেরা ভালো কোথাও পড়াশোনা করুক। কখনোই বলবো না, আমি আমার বাচ্চারে বলি তুমি ভালো পড়াশোনা করো, চেষ্টা করো, কিন্তু কখনোই খারাপ দিকে যাবে না। বিশেষজ্ঞরা বলছেন যারা পরীক্ষায় ভালো করে তাদের নিয়ে উৎসব করা হয়, রাষ্ট্র তাদের প্রাধান্য দিয়ে থাকে। যারা কাঙ্ক্ষিত ফল পেল না তাদের নিয়ে আমরা চিন্তাও করি না, ফলে তারা বেছে নেয় আত্মহত্যার পথ। কোনো ধরনের ব্যর্থতা যদি আসে, সেই ব্যর্থতাকে মেনে নিয়ে সামনে কিভাবে এগিয়ে যাবে, বাচ্চাদেরকে সেইভাবে প্রশিক্ষণ দেয়া, তাদেরকে মানসিক সাপোর্ট দেয়া। স্কুল থেকে যদি যারা একটু কম মেধাবী সম্পন্ন বা ভালো রেজাল্ট করছে না, তাদেরকে অতিরিক্ত মনোযোগ দেওয়া হয় এবং কোনো একটা রেজাল্টই যে জীবনের সব কিছু নয়, জীবন সম্পর্কে একটা পরিপূর্ণ বোধ বা ধারণা তাদেরকে দেয়া,
এর পাশাপাশি বাচ্চাদেরকে শুধু পড়ালেখার মধ্যে আবদ্ধ না করি তাদের মনকে ভালো রাখার জন্য অন্যান্য রিক্রিয়েশনাল বা বিনোদনমূলক কাজ যেমন খেলাধুলা, পিয়ার গ্রুপ রিলেশনশিপ একটা অনেক বড় একটা বিষয়, যে তার আশেপাশের বন্ধু বান্ধবদের কাছ থেকে সে কীরকম সাপোর্ট পাচ্ছে। যদি ভালো বন্ধুত্বপূর্ণ পরিবেশে থাকে বা তৈরি করতে পারে, স্কুল থেকে মানসিক সাপোর্ট পায়, বাবা মার কাছ থেকে সেরকম পজিটিভ সাপোর্ট পায়, তাহলে আমি মনে করি যে শিক্ষার্থীদের অন্তত রেজাল্ট খারাপের জন্য আত্মহত্যার পথ তারা বেছে নেবে না। এমন অবস্থায় শিক্ষার্থীদের হতাশ না হয়ে কঠোর পরিশ্রম আর পরিবারের সহযোগিতার হাত বাড়ালেই বদলাতে পারে সমাজের চিত্র। সিনথিয়া জান্নাত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষার অধিকার আছে সব শিশুরই, অধিকার আছে স্বাভাবিক জীবনযাপন করার। তবে রাস্তাঘাটে আমরা দেখছি অনেক শিশু জীবনের ঝুঁকি নিয়ে ফুল থেকে শুরু করে নানান জিনিসপত্র বিক্রি করছে। নেই জীবনের ন্যূনতম নিরাপত্তা। এ নিয়ে বিস্তারিত দেখুন নাকিবুল আওয়ামের রিপোর্টে। সকল শিশুই প্রত্যাশা করে একটি সুন্দর জীবনের, যে বয়সে তাদের লেখাপড়া করার কথা, সমবয়সীদের সাথে খেলাধুলা করার কথা, সে বয়সে পথে পথে ঘুরে ফুল বিক্রি করে সংসার চালায় অনেক শিশুই। এই ছোট্ট বয়স থেকেই অনেকে কাঁধে তুলে নিয়েছে বড় দায়িত্ব, যার কারণে তারা বঞ্চিত হচ্ছে শিক্ষার অধিকার থেকেও। তুমি যে ফুল বেচতেছো, তোমার কষ্ট হচ্ছে না? হয় মাঝে মধ্যে, যেদিন কালা আল্লাহ দেয় এদিন কালা কষ্ট হয় না। তুমি পড়াশোনা করছো? না, পড়াশোনা পারতেছি না। কেন? বাপ মায়ে খাওয়াইতে পারি না, দিকে এটা লেগেই। তুমি কি এগুলো ফুল বেচে টাকা হ্যাঁ, আমগো অনেক লেনা আর বয়ে অশান্তি, চাইল্ডের টাকা নেই। তুমি কি রোজ ফুল বিক্রি করো? হ্যাঁ। তোমার ফুল বিক্রি করতে কষ্ট হয় না? হ্যাঁ। তুমি কোন ক্লাসে পড়ো? কেজিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের 9.7% অর্থাৎ 34,50,000 শিশু কোনো না কোনো শ্রমে নিয়োজিত। বিশেষজ্ঞদের মতে এই সকল শ্রমজীবী শিশুদের অধিকার রক্ষায় সরকারের পদক্ষেপগুলো আরও জোরালো করতে হবে। কাউকে অনিরাপদ রেখে, কাউকে বঞ্চিত রেখে সকলে ভালো থাকার যে প্রচেষ্টা আমাদের এখানে মাঝে মাঝে দেখি আমরা, সেটি কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। স্যার, তাদের নিরাপদ জীবনের জন্য রাষ্ট্রের কি করা উচিত? তাদের নিরাপদ জীবনের জন্য প্রথম যে কাজটি হলো যে এদেরকে এদের বয়স অনুযায়ী বিভিন্ন যে ট্রেড বা বিভিন্ন বিষয়, এদের দক্ষতা অর্জনের বিষয়ে রাষ্ট্রকে মনোযোগী হতে হবে। কারণ এই ধরনের শিশুরা যখন তার বয়স অনুযায়ী কোনো একটি কাজে, বিশেষ কাজে দক্ষ হবে, সে প্রশিক্ষণ পাবে, সে ওরিয়েন্টেশন পাবে, তখন তার একটা কর্মের সুযোগ হবে। সেই কর্মের যখনই কারো কর্মের সুযোগ হয়, বিশেষ করে কর্মের সুযোগের মধ্যে দিয়ে আর্থিক নিশ্চয়তা তৈরি হয়। তো সেই আর্থিক নিশ্চয়তা কিন্তু একজন শিশু অথবা যে কোনো মানুষকে তার জীবনযাপনের ক্ষেত্রে একটা স্বস্তির ভাব নিয়ে আসে। পাশাপাশি যে এই শিশুদের এই দুর্বিষহ জীবনযাত্রাকে পুঁজি করে যারা অপরাধ করছে বা যারা এই শিশুদেরকে দিয়ে নানা ধরনের অপরাধে সম্পৃক্ত করছে, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। তাই তো ফুল বিক্রি সহ নানা কাজে নিযুক্ত এই শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে সকলকেই। নাকিবুল আওয়াম, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। প্রতিনিয়ত খাবারের প্যাকেজিং সহ নানা কাজের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিক, কিন্তু গবেষণা বলছে এর মাধ্যমে শরীরে ঢুকছে ভয়ানক প্লাস্টিকের কণা, যা সর্বস্তরের মানুষকে নানা ভয়ানক মরণব্যাধি রোগে আক্রান্ত করছে। এ নিয়ে বিস্তারিত দেখুন সামিরা জাহানের রিপোর্টে। উন্নত এই জীবনযাত্রায় প্লাস্টিক যেন এখন দৈনন্দিন কাজের সঙ্গী। ছোট থেকে বড় সকলেই নানা কাজে ব্যবহার করে চলেছে প্লাস্টিকের পণ্য। বিশেষ করে খাদ্যদ্রব্য গ্রহণ, সংরক্ষণ কিংবা প্যাকেটজাতে প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে বছরের পর বছর ধরে। এক গবেষণা থেকে উঠে এসেছে প্লাস্টিকে গরম বা ঠান্ডা খাদ্য গ্রহণে শরীরে মিশছে বিষাক্ত প্লাস্টিক কণা। তবুও কেন নেই সচেতনতা? আসলে আমরা জেনে শুনেই আমাদের প্লাস্টিকে চা খেতে হয়, কারণ ঢাকা সিটিতে প্রত্যেকটা চার দোকানেই দেখা যায় প্লাস্টিকে চা দিচ্ছে। অ্যাকচুয়ালি সবাই তো নিচ্ছে, আমরা আর কি করব, এছাড়া সেকেন্ড থিং তো আর কোনো ওয়ে নাই। প্লাস্টিক ব্যবহারে বড়দের পাশাপাশি এখন যেন ছোটরাও বেশ ঝুঁকিতে। প্রতিদিনের ব্যবহৃত পানির বোতল, টিফিন বক্স, এমনকি শিশুদের ফিডার খেলনার মাধ্যমে প্লাস্টিকের কণা শরীরে প্রবেশ করছে। সেই সাথে শিশু কিশোরদের পছন্দের দোকানের চিপস, ড্রিঙ্কস সহ আরও অনেক ক্ষেত্রে এখন কেবল প্লাস্টিকের ব্যবহার। তবে ক্রেতারা বলছেন ঝুঁকি নিয়ে হলেও ব্যবহার করছেন এইসব প্লাস্টিকের পণ্য। ডিপ ফ্রিজে কাচের জিনিস রাখা একটু রিস্কি হয়ে যায়, ভেঙে যায় এগুলো,
ওগুলো থাকে না, যার জন্য আমাদেরকে প্লাস্টিকে যদি ইউজ করতেই হয় আমরা আসলে নিরুপায়, কিছু করার নেই। এটা তো ভয় হওয়ার কথাই, দেখা যায় তারপর এটা আমরা দেখা যায় যখন ব্যবহার করি এটাকে পানির ভিতরে সেদ্ধ করে ফুটিয়ে নিই, তারপর এটা ব্যবহার করি বাচ্চার জন্য। দেখা যায় এটা বেশি দিন ইউজ করা যায় না। প্লাস্টিক যে তুমি ইউজ করছো, তুমি কি জানো যে এগুলো যে স্বাস্থ্যের জন্য ভালো না? জি। তারপরও কেন নিচ্ছ? দেখতে সুন্দর। প্লাস্টিকের বিকল্প তো গ্লাসের অন্যগুলো নেওয়া সম্ভব না, তাই নিতে হচ্ছে আর কি, বাধ্যই একবার। প্লাস্টিকের এইসব পণ্যে খাদ্যদ্রব্য গ্রহণ কিংবা সংরক্ষণে মানবদেহে বাড়ছে মরণভেদী ক্যান্সারের মতো নানা রোগ ও অসুস্থতা, বলছেন বিশেষজ্ঞরা। এটা হার্টকে ক্ষতিগ্রস্ত করতে পারে, লিভারকে, ফুসফুসকে, এবং আমরা এখন যে শিশুদের মধ্যে শ্বাসকষ্ট রোগটা দেখছি এটা প্লাস্টিকের উপাদানের কোনো সাইড ইফেক্ট না, এটা আমাদের বুঝতে হবে। এছাড়া মস্তিষ্কের মধ্যে কিছু ক্ষতি করতে পারে, যেগুলো শিশুদের বুদ্ধিমত্তা বিকাশে বাধাগ্রস্ত করতে পারে। তবে ভালো মানের প্লাস্টিক আদৌ বাজারজাত হচ্ছে কিনা তা নিয়ে নিশ্চিত নয় দোকানদাররাও। ভালো উন্নত মানের প্লাস্টিক আমরা চাই আসুক, বিক্রি করতে পারতে আমরা ইচ্ছা আছে, কিন্তু কাস্টমারের চাহিদা এটা, আর কাস্টমারের চাহিদার জন্য আমরা বিক্রি করা, আর যদি বন্ধ করার জন্যই হয় তাহলে এটা সরকার তরফ থেকে উদ্যোগ নিলে বন্ধ হবে। বেসরকারি সংস্থার এক জরিপ অনুযায়ী প্লাস্টিকের পাত্রে PFAS বা পলিফ্লোরো অ্যালকাইল নামে এক বিষাক্ত রাসায়নিক পদার্থের উপস্থিতি মেলে, যা পরবর্তীতে খাদ্য থেকে শরীরে পৌঁছায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী 93% প্লাস্টিকে মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন এই সমস্যা রোধে বিকল্প পদ্ধতি ব্যবহার করা অতি জরুরি। প্লাস্টিক যখন আমাদের ঘরের ভিতরে আমরা ব্যবহার করছি, সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শিশুরা। কারণ হলো আমরা আমাদের একদম জন্মগ্রহণ করার পর থেকে শিশুদেরকে প্লাস্টিকের ফিডারে আমরা তাদেরকে ফিডিং করাচ্ছি, এবং তার অন্যান্য যে ব্যবহার্য বিষয়গুলো আছে, ডাইপার থেকে শুরু করে রেক্সিন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু প্লাস্টিকের একটি মারাত্মক ব্যবহার বা প্রাধান্য আমরা লক্ষ্য করি। ফলে শিশুদের শরীরে বিভিন্নভাবে প্লাস্টিক যাচ্ছে, এবং তাদের যেই পরবর্তীতে তাদের স্কুলে যাওয়ার যেই বক্স, টিফিন বক্স, কিংবা তাদেরকে যেই বোতলে আমরা পানি দিচ্ছি, সেগুলো কিন্তু একবার ব্যবহার্য টাইপের বা প্লাস্টিকের তৈরি বিভিন্ন বক্স। অনেক ক্ষেত্রে এগুলো ফুড গ্রেড না হওয়ার কারণে এবং উন্নত মানের না হওয়ার কারণে এগুলোতে উত্তপ্ত বা গরম খাবার দেওয়ার ফলে সেই খাবারের সাথে এই প্লাস্টিক মিশে কন্টামিনেশন তৈরি করে। কিন্তু এই ক্ষেত্রটিতে আমরা ভীষণভাবে অবহেলা করছি, এবং আমাদের ঘরের ভিতরে যে খাবার স্টোর করছি আমরা কম বেশি সবাই এখন প্লাস্টিকের বিভিন্ন কম দামের বিভিন্ন বক্সে এই খাবার স্টোর করছি। শিশুদের ক্ষেত্রে এই খাবার গ্রহণ করার পরে তাদের নানা রকমের খাদ্য সংশ্লিষ্ট পয়জনিং ক্রিয়েট হচ্ছে, শারীরিক জটিলতা সৃষ্টি হচ্ছে। প্লাস্টিককে নিরুৎসাহিত করার মাধ্যমে শারীরিক ক্ষতি ও পরিবেশ দূষণ উভয় রোধ করা সম্ভব, বলছেন সংশ্লিষ্টরা। প্লাস্টিকের পণ্যে খাদ্যদ্রব্য গ্রহণ কিংবা অতিরিক্ত ব্যবহার মানব স্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছে প্রতিনিয়ত। শিশু থেকে বয়স্ক সকলেই নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই প্লাস্টিক দ্বারা। বিশেষজ্ঞরা বলছেন প্লাস্টিকের পরিবর্তে অন্য কিছু বিকল্প ব্যবহার করতে হবে, তবে এর জন্য প্রয়োজন জনসচেতনতা ও সরকারি উদ্যোগ। সামিরা জাহান, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। দেশের ঝুঁকিপূর্ণ 5টি খাতে অসচ্ছল পরিবারের হাজারো শিশু কিশোর কাজ করছে। তাদের নিয়ে আমাদের রিপোর্টার আফিদা চৌধুরী তাহিরা তৈরি করেছে একটি বিশেষ রিপোর্ট। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে দিন দিন অব্যাহতভাবে শিশুশ্রম বেড়েই চলেছে। শিশুদের অনেকেই ঝুঁকিপূর্ণ কাজ করছে। দেশে শিশু শ্রমিকের সংখ্যা প্রায় 1.5 কোটি। দারিদ্রতা, পারিবারিক বিচ্ছেদ, স্থায়ী বিচ্ছেদ, পিতামাতার পেশা, অভিভাবকদের মৃত্যু, অনাকর্ষণীয় শিক্ষা সহ 25টিরও বেশি কারণেই শিশু শ্রমিকদের সংখ্যা বাড়ছে। কাজ করতেছে যে আমি নিজে চলতে হইব, কিলানারি আমার ফ্যামিলি বলতে কেউ নাই, তো নিজের জন্য কাজ কাম করতেছে। আমার মেন কথা হচ্ছে গিয়ে আমি পড়াশোনা গ্যাপ দিয়েছি, ওই জন্য আমার এখন পড়াশোনা করতে ভালো লাগে না, এই জন্য পড়াশোনা আমি ছেড়ে দিয়েছি আর এই কাজে চলে এসেছি। আমাকে কাজ করতে বলে না, আমাকে পড়ালেখা করতে বলছে, আমি নিজেরই সেই কাজে আছি। ভালো লাগে নাই, তাই লেগে রাগ করছে, মারছে, কত কি করছে হিসাবের বাইরে। বাবা বলছে তুই যখন পড়াশোনা করবি না তাহলে তো তোর কিছু করতে হবে, তাই আমাকে কাজে আসতে হয়েছে। কত ফ্যামিলি কি চলে টাকা দিয়ে হয়? বাবা কাজ করে, ওই টাকা দিয়ে হ্যাঁ চলে। বাংলাদেশে 5 থেকে 17 বছর বয়সী 35 লাখ শ্রমজীবী শিশু রয়েছে, যারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ খাতে কাজ করছে।
যারা ছিন্নমূল শিশু, যারা পথ শিশু নামে পরিচিত বা বস্তিতে থাকছে অথবা রাস্তায় থাকছে, রাস্তায় ঘুমাচ্ছে, তারা কিন্তু অনেকটা বাধ্য হয়েই এই ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হয়। অনেক সময় পরিবার থেকে আসতে বাধ্য হয়। শুরুতেই যদি সরকারি ব্যবস্থাপনায় সারা দেশে ঝুঁকিপূর্ণ কাজে যে সমস্ত শিশুরা নিযুক্ত আছে তাদের সম্পর্কে একটা রেজিস্টার্ড ডাটাবেস, ডিজিটাল ডাটাবেস যদি তৈরি করা যায়, তাহলে কিন্তু এক ধাপ আমরা এগিয়ে যেতে পারি। তখন কিন্তু আমরা উদ্যোগ নিতে পারবো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অথবা সমাজে যে সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে তাদের মাধ্যমে। বিবিএস নির্বাচিত খাতগুলো হলো ইটের ভাটায় কাজ করা, লোহা ও ইস্পাত ঢালাই, মোটর যানবাহনের রক্ষণাবেক্ষণ ও মেরামত, অটোমোবাইল ওয়ার্কশপ। এসব জায়গায় শিশু শ্রমিক বাড়ছে কয়েক গুণ। এই জাতীয় কাজে যুক্ত করার কিন্তু যারা নিয়োগদাতা তাদেরও একটা আগ্রহ থাকে, কারণ কম পারিশ্রমিকে শিশুদেরকে নেওয়া যায়। ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদেরকে সরিয়ে আনা, তাদেরকে রিহ্যাবিলিটেট করা, তাদেরকে পড়াশোনার দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া, তাদের একটা সুন্দর জীবনদান রাষ্ট্রের যেমন দায়িত্ব বৃহৎ পরিসরে, একইভাবে আমরা যারা সমাজস্থ মানুষ আছি। শিশুশ্রম বন্ধে সরকার সহ সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। যে বয়সে হাসি আনন্দের মাঝে বেড়ে ওঠার কথা, সে বয়স থেকেই ধরতে হচ্ছে অভাবী সংসারের হাল। ঝুঁকিপূর্ণ কাজে নিজেকে জড়িয়ে নিচ্ছে এমন শিশুর সংখ্যাও বাড়ছে দিন দিন। শিশুশ্রম বন্ধ করে আমাদের উচিত তাদেরকে লেখাপড়ায় উৎসাহিত করার জন্য এবং একে বাস্তবে রূপান্তরিতও করতে হবে। আফিদা চৌধুরী, তাহিরা, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে তোমরা আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা: পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা ১২১৫, বাংলাদেশ। বন্ধুরা, তোমরা চাইলে আমাদের কাছে ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও তোমরা চাইলে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারো। আমাদের ফেসবুক পেজ লিংক facebook.com/akj.atn। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো সংবাদ কিংবা পূর্ণ কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।